মা, তুমি এখানে একা একা বসে কি করছো? দেখো, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাবে না? আচ্ছা, তোমার নামটা কি মা? আমার নাম মিতালি। আমার কোনো বাড়ি নেই। বাড়ি নেই মানে? তোমার বাবা মা বা কোনো আত্মীয় স্বজন তারা কোথায়? আমি বাবা মাকে হারিয়ে ফেলেছি। তারা কোথায় আমি জানি না। আমি বাবা মার সাথে মেলায় ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে আমি হারিয়ে যাই। আমি আর তাদের কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি তোমার বাবা মার ঠিকানা আমাকে বলতে পারবে? কোথায় থাকো তুমি মা? আমি কিছুই বলতে পারবো না। আমার কিছুই মনে নেই চাচা। আমার অনেক ক্ষুধা লেগেছে। আহারে, মেয়েটা যে কতটা ক্ষুধার্ত। চলো মা, তুমি আমার বাড়িতে চলো। তোমার বাবা মার খোঁজ পাওয়া গেলে আমি নিজে তোমাকে তাদের কাছেই ফিরিয়ে দেব। আপনি সত্যিই আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? সবাই তো আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি তোমাকে তাড়াবো না মা। এক তোমার মতো আমার বাড়িতেও তো দুটো মেয়ে আছে। আপনি সত্যি বলছেন চাচা? আমাকে চাচা বলো না। আজ থেকে আমি তোমার বাবা। ঠিক আছে বাবা। জসিমবাবু মিতালিকে নিজের বাড়িতে নিয়ে এলো, কিন্তু জসিমের দুই মেয়ে মিতালিকে মোটেও পছন্দ করত না। মেয়েদের কথায় জসিমের বউও মিতালিকে একটু কম পছন্দ করত, আর মিতালি নিঃশব্দে বাড়ির সব কাজ করত। কিরে মিতালি, সারাদিন কোথায় থাকিস? বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো কখন করবি? এই তো মা, পুকুর ঘাটে গিয়েছিলাম কাপড়গুলো পরিষ্কার করতে। বলো মা, আর কি করব? এখনো তো রান্না হয়নি। তুই রান্না করে নে। তোর বোনেরা খাবার খাবে কখন? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। রান্না শেষ করে বোনদের খেতে দিচ্ছি। ঠিক আছে, রান্না হয়ে গেলে বলিস। বলছি, মেয়েরা তো বড় হয়েছে, এবার ওদের জন্য একটু ভালো পাত্র দেখো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একে একে তিনটি মেয়ে তো বড় হয়েছে। এখন তিনজনের জন্যই পাত্র দেখতে হবে। মিতালির জন্য তোমাকে এত ভাবতে হবে না। তুমি শুধু আমার দুই মেয়ের জন্য পাত্র দেখবে। ঋতু আর সেতুর জন্য ভাবো। মিনুর জন্য কোনো ভালো পাত্র খুঁজতে হবে না তোমাকে। যে কোনো একটা ছেলের সাথে ওকে বিয়ে দিলেই হলো। ওভাবে বলছো কেন? ও তো আমার মেয়ে। আর তাছাড়া মেয়েটা এই বাণীর জন্যে কত কিছুই না করে, সবার খেয়াল রাখে। আমাদেরও তো উচিত ওর জন্য ভালো একটা পাত্র খুঁজে বিয়ে দিয়ে দেওয়া। তোমাকে এত ভাবতে হবে না। আগে আমার দুই মেয়েকে বিয়ে দেবার ব্যবস্থা করো, তারপর ওর কথা ভাবা যাবে। স্ত্রীর কথায় জসিমবাবুর মন ভীষণ খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জসিমের দুই মেয়ে মিতালির সঙ্গে সব সময় খুব খারাপ ব্যবহার করত। মিতালিকে দিয়ে সব কাজ করিয়ে নিত। কিরে মিতালি, এখনো তোর কাজ শেষ হয়নি? তোকে না কখন বলেছিলাম আমার জন্য একটু চা নিয়ে আয়। আর এই যে মহারানী, তোকে যে বলেছিলাম আমার জন্য গোছলের পানি প্রস্তুত করতে, তা কি করেছিস? বাসায় অনেকগুলো কাজ ছিল, এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে আপু। তোমরা আরেকটু অপেক্ষা করো, তোমাদের জন্য সব আবদারগুলো আমি পূরণ করে দিচ্ছি। তা করবি কেন? বসে বসে তো শুধু আমার বাবার টাকায় খেতে পারি। তোকে যে কেন বাবা আমাদের বাসায় এনেছে, এই বাড়িতে বসে বসে খাবার খেতে তোর লজ্জা করে না? ওভাবে বলছো কেন আপা? আমি তো তোমাদের সব কাজ করে দেই। আর তোমরা একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমাদের কাজ করে দিচ্ছি। তুমি দেখেছো না, ওকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আরে কি যে বলিস, ওকে নিয়ে তোদের এত ভাবতে হবে না। ও আছে বলেই তো বাড়ির সম্পূর্ণ কাজ ও একাই করছে। আমাদের তো আর কোনো কাজ করতে হচ্ছে না। কাজের লোকেরা কাজগুলো ও একাই করে। তার বিনিময়ে ওকে কোনো টাকাও দিতে হয় না। আর তার বিনিময়ে সে না হয় আমাদের বেলায় দুবেলা খাচ্ছে। ও তো এই বাড়িতে কাজের মেয়ের মতোই আছে। তোর বাবা বললো তোদের জন্য জমিদার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি নাকি দেখতে অনেক সুন্দর। একবার পছন্দ হয়ে গেলে তোরা রাজরানী হয়ে থাকবি। তাই নাকি মা? তা ওরা কবে আসবে আমাদের দেখতে? শুনলাম ছেলের বাবা আসবে আগামীকাল। তোরা কিন্তু ভালোভাবে প্রস্তুত হয়ে থাকবি। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মা।
আমরা যে সুন্দর, তাতে যে কেউ আমাদের এক দেখায় পছন্দ করবে। ঠিক আছে, আমি তাহলে আসি। আর এই যে মহারানী, কাল তোর দুই বোনকে জমিদারের বাড়ি থেকে দেখতে আসবে, তাই ওদের বেশি বেশি যত্ন নিবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোনদের খুব ভালোভাবে যত্ন নিব। আর হ্যাঁ শোন, জমিদার মশাইয়ের বাড়িতে আসলে তার সামনে খুব বেশি যাবি না। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি সেভাবেই করব। পরের দিন জমিদার সাহেব জসিমবাবুর দুই মেয়েকে দেখতে এলো। আলহামদুলিল্লাহ জসিমবাবু, আপনার দুই মেয়ে খুবই সুন্দর। তাদের আমাকে ভীষণ পছন্দ হয়েছে। আমার বিশ্বাস আমার ছেলেরও খুব পছন্দ হবে। এটা তো আমার পরম ভাগ্য জমিদার মশাই। আমার মেয়েদের আপনার পছন্দ হয়েছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আর ঠিক তখনই মিতালি জমিদারের জন্য খাবার নিয়ে আসে। আরে, তোকে তো ঘরে আসতে বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, তুই খাবারগুলো এখানে রেখে যা, তোর বোনেরা খাবার পরিবেশন করবে। ঠিক আছে মা। খাবার শেষ হলে মিতালি আবার জমিদারের জন্য পানি নিয়ে আসে। ও আচ্ছা, তুই পান নিয়ে এসেছিস, ওখানে রেখে দে, আমরা দিয়ে দিব। আচ্ছা মা, মিতালি কেন ঘন ঘন জমিদারের সামনে আসছে বলো তো? তুই বুঝতে পারছিস না আপু? ওই ইচ্ছা করে জমিদারের সামনে আসছে, যাতে জমিদার ওকে দেখে পছন্দ করে। আমিও দেখব জমিদার ওকে কিভাবে পছন্দ করে। এখন আমাকে আসতে হবে জসিমবাবু, কিন্তু কেন জানি না শরীরটা ভীষণ খারাপ লাগছে। আজ রাতটা না হয় এখানেই থেকে যাই। এটা তো খুবই ভালো কথা। আপনি আমাদের বাসায় থাকলে আমরা সত্যি অনেক খুশি হব। আমার মেয়েরাও আপনার সেবা যত্ন করতে পারবে। আপনাদের যেমনটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমি একটু বিশ্রামে নেই। আপনি বিশ্রাম নিন, আমি একটু পরেই আসছি। জমিদার অসুস্থতার বাহানা করে সেই রাত সেখানেই থেকে যায়, একটু থেমে জসিমবাবুর মেয়েদের উপর নজর রাখার জন্য। দরজার আড়ালে দাঁড়িয়ে জমিদার বাবু দুই মেয়ের আলোচনা শুনতে থাকে। আচ্ছা সেতু, তোর কি মনে হয় জমিদার মশাই কাকে বেশি পছন্দ করবে তার ছেলের জন্য? তা তো জানি না, তবে আমাকে আরো বেশি সুন্দর হতে হবে, যাতে জমিদার মশাই আমাকেই পছন্দ করেন। তুই এখন আয়নার সামনে থেকে সর, এখন আমাকে রূপচর্চা করতে দে। মিতালিকে কখন বলেছি দুধের শরটা আনতে, এখনো এলো না। দরজার আড়াল থেকেই তাদের সব কথা শুনে জমিদার মশাই মনে মনে হাসতে থাকেন। তারপর নিঃশব্দে সেখান থেকে চলে যান। এরপর জমিদার যান মিতালির ঘরের সামনে। তিনি দেখেন মিতালি সারা দিন বাড়ির সব কাজ করে ক্লান্ত। তারপরও মিতালি আপন মনে তার বোনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। হে আল্লাহ, আপনি আমার বোনেদের মনের ইচ্ছা পূরণ করে দিন। তারা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আপনি তাদের সকল আশা স্বপ্ন পূরণ করে দিন। আর আমার বাবাকে সবসময় ভালো রাখুন, আর আমার বাবার সম্মান বৃদ্ধি করে দিন। মিতালির আচার আচরণ আর কাজকর্ম দেখে জমিদার সাহেব ভীষণ খুশি হন। তারপর নিজের রুমে চলে যান। আচ্ছা জসিমবাবু, এখন তাহলে আমাকে আসতেই হবে। আর আপনার দুই মেয়ের মধ্যে কাকে আমি আমার পুত্রবধূ করে নেব, সেটা না হয় বাড়ি গিয়ে আপনাকে জানাবো। এই কথা বলে জমিদার মশাই সেখান থেকে চলে যান। আর তার সেই কথায় জসিমবাবুর দুই মেয়ের মধ্যে ইতিমধ্যেই ঝগড়া লেগে যায়। এই মিতালি, আমার জন্য দুধের সর নিয়ে আয় তো। দুধের সর মেখে আর কি হবে, জমিদার তো আমাকেই পছন্দ করবে তার ছেলের বউ হিসেবে। তুই বরং গোবর মাখ, এতে তোর কাজে দেবে। চুপ কর তুই, বেশি দেমাগ দেখাস না। যখন আমি জমিদার বাড়ির পুত্রবধূ হয়ে যাব, তখন তুই চেয়ে চেয়ে দেখবি। তোকে কে বলেছে যে তুই জমিদার বাড়ির বউ হবি? জমিদার বাড়ির বউ হতে হলে একমাত্র আমিই হব। তোরা একে অপরের সঙ্গে কি শুরু করলি বলতো? তোদের তো কোনোভাবেই থামানো যাচ্ছে না।
আর ঠিক তখনই বাড়ির সামনে একজন বয়স্ক ভিক্ষুক এসে দাঁড়ায়। মা, আমায় একটু ভিক্ষা দেবে? এই দরিদ্র বয়স্ক মানুষটাকে কিছু খেতে দেবে মা? এই সময় ওই বয়স্ক লোকটা আবার কোথায় থেকে এলো? এখন খাবার দাবার কিছু নেই, তুমি যাও তো এখান থেকে, এত বিরক্ত করো না। এই ভিখারির সাথে এত কথা বলার কি আছে? ওকে তাড়িয়ে দিলেই তো মিটে যায়। ঠিক সেই সময় মিতালি সেখানে আসে। তার হাতে ছিল ভিখারির জন্য সামান্য খাবার। আপনি কিছু মনে করবেন না বাবা, উত্তেজনার বশে আমার বোনেরা আপনাকে কটু কথা বলে ফেলেছে। আপনি ওদের কথায় কিছু মনে করবেন না, এই সামান্য খাবারটুকু খেয়ে নিন। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নিন আপনার খাবার। এ কি মিতালি, যাকে তাকে খাবার দিচ্ছিস কেন? ঘরে কি খাবার বেশি হয়েছে নাকি? খাবার দেওয়ার আগে কি আমার অনুমতি নিয়েছিলি? না মা, তবে উনি ক্ষুধার্ত ছিল, আর ক্ষুধার্তকে খাবার দিলে তো আল্লাহ তাআলা খুশি হন, আর উনি না হয় আমার ভাগের অংশটাই খাবে। দরদ দেখে বাঁচি না, বলি তোরটা খাবার মানে কি? তুই কি এভাবেই সবাইকে খাবার বিলি করিস নাকি? তোর আসল বাবা কি খাবার কিনে দিয়ে গেছে? কি হয়েছে? এখানে এত চেঁচামেচি কিসের? কিসের আবার চেঁচামেচি হবে? তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে দান করে বেড়ায়। এক তো নিজে এই বাড়ির বোঝা, তার উপর এখন আবার আমার সংসারে সবকিছু ধ্বংস করছে। এসব কি বলছো তুমি? ভিখারিকে খাবার দিলে সংসার ধ্বংস হবে কেন? আর মিতালি তো ঠিক কাজই করছে। এমন কাজে তুমি ওকে উৎসাহ না দিয়ে আরো তিরস্কার করছো। মেয়েটা আমার নিজের মেয়ে না হলেও ওর মধ্যে আমার সব গুণই আছে। আর তুমি তো লিতু আর সেতুকে বানিয়েছো অহংকারী আর বদমেজাজি। কি? এই ভিখারির সামনে তুমি আমার মেয়েকে অপমান করলে? আমি এই মিতালিকে আর এই বাড়িতে রাখবই না। তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি। তোমরা আমার জন্য ঝগড়া করো না মা, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। না মা, তুই যাবি কেন? তুই কোথাও যাবি না। না বাবা, তোমরা আর আমার জন্য ঝগড়া করো না। আর তুমি যেদিন আমায় কুড়িয়ে নিয়ে এসেছো, আর তখন থেকেই ভালোবাসা দিয়ে বড় করেছো। আমি বাবা মাকে হারিয়েছি, কিন্তু তুমি সবসময় আমাকে বাবার আদর দিয়েছো। তাই আমি চাই না আমার জন্য তোমাকে কেউ কোনো কথা শোনাক। আমার জন্য তোমাদের মাঝে ঝগড়া হোক, এটা আমি চাই না বাবা। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আর ঠিক তখনই জমিদার তার আসল রূপে ফিরে আসে। এ কি জমিদার মশাই, আপনি আপনি এই ভিখারি বেশে কেন? আমি এসেছিলাম তোমাদের মেয়েদের পরীক্ষা করতে, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম তা সত্যি অবাক করার মতো। আপনার দুই মেয়ে সুন্দর ঠিকই, কিন্তু তাদের মধ্যে অনেক অহংকার আর বদমেজাজও আছে। আর এমন মেয়েকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না। তাই আমি আপনার মেয়ে মিতালিকেই আমার বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি। তবে আপনি যদি কিছু মনে না করেন, মিতালিকে আপনি কোথায় পেয়েছিলেন সেটা যদি বলতেন খুব ভালো হতো। এরপর জসিমবাবু জমিদারকে সব কথা খুলে বলে। মিতালিকে তিনি কিভাবে পেয়েছেন আর কোথায় পেয়েছেন। মিতালির ছোটবেলার কোনো ছবি কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। যা আমি ভেবেছিলাম ঠিক তাই। আমি ঠিক বুঝতে পারলাম না জমিদার মশাই। মিতালি আমার বন্ধুর মেয়ে। ছোটবেলায় মেলায় ঘুরতে এসে ও হারিয়ে যায়। তারপর থেকে আমরা সবাই ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এটা তো অনেক ভালো কথা। মেয়েটাকে আমি আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু সঠিক ভালোবাসা দিয়ে বড় করতে পারিনি। আমি ওর বাবা মাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যেহেতু আপনি ওকে নিজের সন্তানের মতো বড় করেছেন, তাই আপনার কাছ থেকেই আমি ওর হাতটি চেয়ে নিচ্ছি। আমি আমার জমিদার বাড়ির পুত্রবধূ হিসেবে আপনার মেয়ে মিতালিকেই নিতে চাই, আর ওকে ওর আসল বাবার কাছেও ফিরিয়ে দিতে চাই। জমিদারের মুখে সব কথা শুনে জসিমবাবু ভীষণ খুশি হয়। তার চোখে পানি চলে আসে, আর সে এক কথায় রাজি হয়ে যায়। কেন নয়? এটা তো আমার পরম সৌভাগ্য। মিতালি আপনার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্য। আপনি ওকে নিয়ে যেতে পারেন। এরপর জমিদার মিতালিকে নিজের বাড়ি নিয়ে যায়। পরম ধুমধাম করে তাকে তাদের বাড়ির পুত্রবধূ করে, আর মিতালি তার হারানো বাবা মাকেও ফিরে পায়।